আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। আসলে আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথভাবে হামলা করে ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যা করেছে এবং বর্তমানে ইরানের যে রাষ্ট্রপ্রধানের কিন্তু দায়িত্ব পদ শূন্য। তাই ইরানের এখন সর্বোচ্চ নেতা হওয়ার আলোচনায় থাকা কয়েকজন ব্যক্তির মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে মোস্তফা খামেনি। আসলে ইরানের সর্বোচ্চ নেতা হওয়ার আলোচনায় থাকা কে এই মোস্তফা খামেনি? আসুন বিস্তারিত আলোচনা করি। সুপ্রিয় দর্শক, বিবিসি নিউজ দেখেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর অনেকের মনে এই প্রশ্ন ছিল, তার প্রভাবশালী ছেলে মোস্তফা খামেনিও কি মারা গেছেন কিনা। কয়েকদিন কোনো খবর পাওয়া যায়নি। তবে মঙ্গলবার 13 মার্চ ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় মোস্তফা খামেনি জীবিত আছেন এবং দেশের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পরামর্শ ও পর্যালোচনা করেছেন। তবে তিনি এখনো জনসমক্ষে হাজির হননি। রয়টার্স দুটি ইরানি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, সর্বোচ্চ নেতা হিসেবে মোস্তফার নাম আলোচনায় এগিয়ে আছে। তবে এ ধরনের দাবি যাচাই বা পুরোপুরি নিশ্চিত করা এখনো কঠিন। এদিকে 88 জন সদস্য নিয়ে গঠিত ধর্মীয় পরিষদ একটি চূড়ান্ত সিদ্ধান্তের কাছাকাছি বলে জানা গেছে। বিশেষজ্ঞরা এই পরিষদের কাজ নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করা। তবে আলী খামেনির দাফনের আগে এমন কোনো ঘোষণা হবে না বলেই ধারণা দিচ্ছে আধা সরকারি সংবাদ মাধ্যম ফার্স নিউজ এজেন্সি। এই সংস্থাটি প্রভাবশালী বিপ্লবী গার্ড বাহিনী বা ইসলামী রেভলিউশনারি গার্ড কোরের IRGC সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। তার বাবাকে যতটা প্রকাশ্যে দেখা গেছে তার বিপরীতে মোস্তফা সাধারণত আড়ালে থেকেছেন। তিনি কখনো কোনো সরকারি পদে ছিলেন না, জনসমক্ষে বক্তৃতা বা সাক্ষাৎকারও দেননি এবং তার খুব সীমিত সংখ্যক ছবিও ভিডিও প্রকাশ হয়েছে। তবে বহুদিন ধরে গুজব রয়েছে যে তার বাবার কাছে যাওয়ার গেটকিপার বা রক্ষক হিসাবে তার প্রভাব ছিল। 2000 শতকের শেষ দিকে উইকিলিক্সের প্রকাশিত মার্কিন কূটনৈতিক বার্তায় তাকে আড়ালের শক্তি হিসেবে বর্ণনা করা হয়েছিল। তবে সেখানে বলা হয় শাসন ব্যবস্থার ভিতরে তাকে ব্যাপকভাবে একজন দক্ষ ও শক্তিশালী নেতা হিসেবে দেখা হতো। এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা AP অ্যাসোসিয়েটেড প্রেস। তবে মোস্তফা খামেনিকে সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নেওয়া হলে তা নিয়ে বিতর্ক তৈরি হতে পারে। 1979 সালে রাজতন্ত্র উৎখাতের পর যে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল তার নীতি ও আদর্শ অনুযায়ী ধর্মীয় মর্যাদা ও প্রমাণিত নেতৃত্বের ভিত্তিতে সর্বোচ্চ নেতা নির্ধারণ করা উচিত, পারিবারিক উত্তরাধিকার হিসাবে নয়। আলী খামেনি ইসলামী প্রজাতন্ত্রের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে কেবল সাধারণ ভাষায় কথা বলেছেন। 2 বছর আগে বিশেষজ্ঞ পরিষদের এক সদস্য বলেছিলেন, আলী খামেনি ভবিষ্যৎ নেতৃত্ব প্রার্থী হিসাবে মোস্তফা নামের বিরোধিতা করেছিলেন। তবে তিনি কখনো প্রকাশ্যে এ ধরনের ধারণা নিয়ে কথা বলেননি। তবে তাহলে মোস্তফা খামেনিকে আসুন কিছুটা আলোচনা করি। 1969 সালে 8 সেপ্টেম্বর উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে জন্মগ্রহণ করেন মোস্তফা। তিনি খামেনির 6 সন্তানের মধ্যে দ্বিতীয়। তেহরানের ধর্মীয় আলাবি স্কুলে তিনি মাধ্যমিক শিক্ষা লাভ করেন। ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী 17 বছর বয়সে ইরাক যুদ্ধ চলাকালে তিনি স্বল্প সময়ের জন্য বেশ কয়েকবার সেনাবাহিনীতে কাজ করেছিলেন। 8 বছরব্যাপী রক্তক্ষয়ী সংঘাতের পর ইরানের শাসক গোষ্ঠীর মধ্যে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর প্রতি সন্দেহ আরও বেড়ে যায়, কারণ তারা ইরাককে সমর্থন করেছিল। 1999 সালে তিনি ধর্মীয় পড়াশোনা চালিয়ে যেতে পবিত্র শহরে কমে যান, যার শিয়া ধর্মতত্ত্বের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত হয়। লক্ষণীয় বিষয় হলো, এর আগ পর্যন্ত তিনি ধর্মীয় পোশাক পরতেন না। কেন তিনি 30 বছর বয়সে মাদ্রাসায় পড়তে যাওয়ার সিদ্ধান্ত নেন তা স্পষ্ট নয়, কারণ সাধারণত কম বয়সী এ ধরনের শিক্ষা শুরু করা হয়। মোস্তফা এখনো মাধ্যম পর্যায়ের এক ধর্মীয় আলেম, ফলে সর্বোচ্চ নেতা হওয়ার পথে এটি একটি বাধা হয়ে দাঁড়াতে পারে। তবে সম্প্রতি দিনগুলোতে ইরানের ক্ষমতার কেন্দ্রের কাছাকাছি কিছু সংবাদ মাধ্যম ও কর্মকর্তারা তাকে আয়াতুল্লাহ হিসাবে উল্লেখ করতে শুরু করেছেন, যা একেবারে উচ্চ পর্যায়ের ধর্মীয় উপাধি।
কিছু পর্যবেক্ষকের মতে এটি তার ধর্মীয় মর্যাদা বাড়িয়ে তাকে দেশের শীর্ষ নেতৃত্বের জন্য আস্থাভাজন প্রার্থী হিসেবে উপস্থাপন করার প্রচেষ্টা হতে পারে। মাদ্রাসা বা ধর্মীয় শিক্ষা ব্যবস্থায় আয়াতুল্লাহ পদমর্যাদা অর্জন এবং উচ্চতার শ্রেণীতে পড়ানো একজন ব্যক্তির জ্ঞান ও পণ্ডিতের সূচক হিসেবে ধরা হয়। ভবিষ্যৎ নেতা নির্বাচনের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে বিবেচিত হয়। এর আগে এমন নজির রয়েছে। 1989 সালে দ্বিতীয় সর্বোচ্চ নেতা হওয়ার পর আলী খামেনিকে দ্রুত আয়াতুল্লাহ পদে উন্নীত করা হয়েছিল। রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ। 2005 সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় প্রথমবারের মতো মোস্তফার নাম জনসমক্ষে আলোচনায় আসে। সেই নির্বাচনে জয়ী হন জনপ্রিয়তাবাদী কট্টরপন্থী নেতা মোহাম্মদ আহমাদি জেনাদ। খামেনিকে লেখা এক চিঠিতে সংস্কারপন্থী প্রার্থী মেহদি কারুবি অভিযোগ করেন, আইআরজিসি ও বাসিস মিলিশিয়ার কিছু সদস্যের মাধ্যমে মোস্তফার ভোট হস্তক্ষেপ করেছিলেন। তাদের মাধ্যমে ধর্মীয় গোষ্ঠীগুলোর মধ্যে অর্থ বিতরণ করা হয়েছিল যাতে আহমাদিজন জয়ী হয় বলে অভিযোগ করেছিলেন তিনি। 4 বছর পর আবার মোস্তফার বিরুদ্ধে একই অভিযোগ ওঠে। 2009 সালে আহমাদিজেনাদের পুনর্নির্বাচিত হওয়ার পর দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়, যা গ্রিন মুভমেন্ট নামে পরিচিত। বাবার পর ইরানের সর্বোচ্চ নেতা হতে পারেন মোস্তফা, এমন ধারণার বিরোধিতা করে স্লোগানও দিয়েছিলেন কিছু বিক্ষোভকারী। তৎকালীন উপস্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা তাজ্জেল ফলাফলকে নির্বাচনী কু বলে বর্ণনা করেছিলেন। তিনি 7 বছর কারাবন্দী ছিলেন এবং এজন্য তিনি মোস্তফা খামেনির সরাসরি ইচ্ছাকে দায়ী করেন। 2009 সালে নির্বাচনের পর 2 সংস্কারপন্থী প্রার্থী মীর হোসাইন মুসাবি এবং মেহেদি কারুবিকে গৃহবন্দী করা হয়। 2012 সালে ফেব্রুয়ারিতে মুসাবির সঙ্গে দেখা করে তাকে বিক্ষোভ বন্ধ করার আহ্বান জানিয়েছেন মোস্তফা, এমনটাই ইরান সূত্র বিবিসি নিউজ সার্ভিসকে জানায়। তবে অনেকের ধারণা মোস্তফার যদি উত্তরসূরি হন তাহলে তিনি তার বাবার কঠোর নীতিগুলোই অব্যাহত রাখবেন। কেউ কেউ এটাও মনে করেন যে মার্কিন ইসরায়েলি হামলায় তিনি তার বাবা বা মা স্ত্রীকে হারিয়েছেন, তিনি পশ্চিমা চাপের কাছে সহজে নতি স্বীকার করবেন না। তবে তাকে কঠিন এক দায়িত্বে মুখোমুখি হতে হবে। জনগণের তার বোঝাতে হবে যে ইসলামী প্রজাতন্ত্রে টিকে থাকা এবং রাজনৈতিক ও অর্থনৈতিক ধ্বংসস্তূপ থেকে দেশকে বের করে আনার জন্য তিনি সঠিক ব্যক্তি। তার নেতৃত্বের অভিজ্ঞতা এখনো সেভাবে প্রমাণিত হচ্ছে না বা আর প্রজাতন্ত্র পারিবারিক উত্তরাধিকার ব্যবস্থার পরিণত হচ্ছে, এমন ধারণা জনসমক্ষের অসন্তোষ আরো বাড়িয়ে দিতে পারে। এছাড়া যদি তাকে নির্বাচিত করা হয় তাহলে মোস্তফা একটি বড় লক্ষ্যবস্তুতে পরিণত হবে, কারণ ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন কেউ যদি উত্তরসূরি হবে তাকে স্পষ্ট নির্মূল করার লক্ষ্যবস্তু করা হবে। বিবিসি ফার্সি হলো বিবিসি নিউজের ফার্সি ভাষায় পরিষেবা বা বিশ্বজুড়ে 2,40,00,000,000 মানুষ ব্যবহার করে, যাদের বেশিরভাগই ইরানে। যদিও ইরানি কর্তৃপক্ষ এই পরিবেশটি ব্লক করে রেখেছে এবং নিয়মিতভাবে সংকেত বিঘ্ন ঘটায়। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে এই যে মোস্তফা খামেনি আসলে তিনি কিন্তু আপনার আয়াতুল্লাহ খামেনির দ্বিতীয় ছেলে। তিনি কিন্তু আসলে এখন বর্তমানে ইরানের সর্বোচ্চ নেতা হওয়ার দৌড়ে কিন্তু এগিয়ে আছেন। ওদিকে আপনার ইসরায়েল কিন্তু বলে দিয়েছেন যদি এই আয়াতুল্লাহ খামেনির জায়গায় কেউ যদি কোনো উত্তরসূরি হিসাবে আসে তাকেও নিশ্চিহ্ন করে দেবে, এরকম হুমকি দিয়েছে। এখন কিন্তু ইরানের যে গণ সংবাদ মাধ্যম তারা কিন্তু আসলে এটি প্রকাশ করছে না, তবে তিনি কিন্তু এই বর্তমানে ইরানের সর্বোচ্চ নেতার দৌড়ে এগিয়ে আছেন এবং সবাই বিশ্বাস করে যে তাকে সম্ভবত দেওয়া হবে এবং তিনি যুক্তরাজ্য এবং ইসরায়েলের বিরুদ্ধে কঠোর যুদ্ধে তিনি ঘোষণা করবেন। এবং তারা কিন্তু যেভাবে ইরানের চতুর্দিকে তাদের সেনাবাহিনী এবং রকেট হামলা ড্রোন দিয়ে সাজিয়ে রেখেছে, অর্থাৎ যে দেশই তাদের উপরে অ্যাটাক করতে চাবে সে দেশকেই উড়িয়ে দেবে, এরকম একটা ভাব মনোবন্য। এবং যদিও তার বাবাকে হারিয়েছে, মাকে হারিয়েছে, বোমা মেরে সেখানে উড়িয়ে দিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে, তবে এর জবাবদিহি তিনি জবাব সঠিক এবং প্রতিশোধ তিনি নেবেন অথবা আজ বা কাল, সেই প্রতীক্ষা আছে। এখন ইরানের সর্বোচ্চ নেতা হওয়ার আলোচনায় থাকা মোস্তফা খামেনি, আপনারা অবশ্যই তাকে চিনতে পেরেছেন, তিনি আয়াতুল্লাহ খামেনির ছেলে, অর্থাৎ সেই এখন বর্তমানে ইরানের প্রধান
হিসাবে তিনি হয়তো বা কিছুদিনের মধ্যেই বসতে যাচ্ছেন। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? আসলে ইরানের এখন বর্তমানে যে রাষ্ট্রের যে প্রধান সর্বোচ্চ নেতা হওয়ার আলোচনায় থাকা, কে দিলে তাকে সে জায়গায় বসালে সবচেয়ে ইরানের জন্য ভালো হবে, মুসলিম বিশ্বের জন্য ভালো হবে বলে আপনারা মনে করেন? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানান, এবং ভিডিওটি ভালো লাগলে RS বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন, এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।